নবাগত চাঁদের রশ্মি পড়ায় সেটি ধবধবে সাদা দেখাচ্ছিল। প্রথমে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে এটি হয়তো কেবল বিশাল আকার কোনো পাথরের টুকরো, কিন্তু পরক্ষণেই আমার মনে এক স্পষ্ট ধারণা জন্মালো যে এর গড়ন এবং অবস্থান মোটেও প্রকৃতির সৃষ্টি নয়। আজ আপনারা হাইলি সাসপিশিয়াসে শুনবেন এইচপি লাভক্রাফটের লেখা ডেগন। গল্পটি ভাষান্তর করেছেন বর্ণালী বর্মন। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কী বা হবে কন্টেন্ট পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। এক অস্বস্তিকর মানসিক চাপের প্রবাহে আমার অন্তরের কথাগুলো কলমের মাধ্যমে তুলে ধরছি। হয়তো আজ নিশীথ রাতে এ জীবনের কোনো চিহ্ন থাকবে না। নিজেকে বড় অসহায় লাগছে, কারণ আমাকে টিকিয়ে রাখার ঔষধের ভাণ্ডার আজ নিঃশেষিত, যা জীবনকে অনেক সুন্দর করে রেখেছিল। এই মুহূর্তেই চিলে কোঠার জানালা দিয়ে ঝাঁপ দেব নিচে থাকা নোংরা রাস্তায়, এবং পর মুহূর্তেই নিঃশেষ হবে এই জীবন। মরফিনের প্রতি আমার এই দাসত্ব দেখে আমাকে দুর্বল চিত্ত কিংবা অথৎপতিত ভেবো না। আশ্চর্যের বিষয়, এই তাড়াহুড়োর মধ্যে যা যা লিখে যাচ্ছি তা হয়তো সমস্তটা বুঝতে পারবে না, তবুও আশা করছি কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে কেন আমি এই অসহনীয় যন্ত্রণার মধ্যে নিঃস্ব করেছি জীবনকে। আমি প্রায়শই সমুদ্রের দেশে পাড়ি দিয়ে থাকি। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উন্মুক্ত এবং জনবিরল অঞ্চলগুলির মধ্যে একটিতে আমাদের মালবাহী জাহাজ এক জার্মান দস্যু জাহাজের কবলে পড়ে, যেখানে আমি সাধারণত সুপার কার্গোর দায়িত্বে থাকতাম। সময়টা ছিল এক আপৎকালীন যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ মহাযুদ্ধ কেবল শুরু হয়েছে এবং শত্রুপক্ষকে নৌবাহিনী তখনও তাদের চূড়ান্ত নৃশংসতায় পৌঁছয়নি, যার ফলে আমাদের জাহাজটিকে বৈধভাবে দখল করা হলেও আমাদের অর্থাৎ জাহাজের কর্মীদের নৌবন্দী হিসেবে প্রাপ্য সমস্ত ন্যায় বিচার ও সম্মান দেওয়া হয়েছিল। তাদের এই উদাসীনতার জন্যই বন্দিরত অবস্থায় মাত্র 5 দিনের মাথায় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হই। আর এই সমুদ্রের দেশে পালিয়ে যেতে সাহায্য করেছিল একটি ছোট্ট নৌকা, যেখানে আমি আমার প্রয়োজনীয় খাবার এবং জল সঙ্গে নিয়ে যাই। অবশেষে যখন আমি নিজেকে একা এবং মুক্ত ভাসমান অবস্থায় পেলাম, আশেপাশের পরিবেশ সম্পর্কে আমার কোনো নির্দিষ্ট ধারণা ছিল না। শুধু দেখলাম চারপাশ জলমগ্ন, যেন মনে হলো কোনো ভয়ানক শক্তি আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। কেননা একজন দক্ষ নাবিক হওয়ার জন্য যা যা গুণ প্রয়োজন তা আমার মধ্যে কোনোটাই ছিল না। নিজেকে কিছুটা সামলে নিয়ে সূর্য এবং নক্ষত্রের অবস্থান দেখে কেবল অস্পষ্টভাবে অনুমান করতে পারলাম যে আমি নিরক্ষরেখার কিছুটা দক্ষিণে আছি, অথচ দ্রাঘিমাংশ সম্পর্কে আমি কিছুই জানতাম না। এছাড়াও কোনো দ্বীপ বা উপকূল রেখাও নজরে আসছিল না। আবহাওয়া ভালো থাকার কারণে লক্ষ্যহীনভাবে ভেসে চললাম অগণিত দিন ধরে প্রখর সূর্যের নিচে, কোনো জাহাজের অপেক্ষায় কিংবা কোনো বাসযোগ্য ভূমির তীরে গিয়ে আছড়ে পড়ার আশায়। কিন্তু জাহাজ বা স্থলভাগ কিছুই দেখা গেল না, এবং
আমি নীল জলরাশির এই বিশাল বিস্তৃতির মধ্যে আমার নির্জনতা নিয়ে হতাশ হতে শুরু করলাম। ঘটনাটি ঘটেছিল যখন আমি নিদ্রারত অবস্থায় মূর্ছিত ছিলাম। হয়তো এর পুঙ্খানুপুঙ্খ পরিস্থিতি কখনোই জানতে পারবো না, কারণ আমার ঘুম ছিল নিরবিচ্ছিন্ন। যদিও তা ছিল অস্থির এবং দুঃস্বপ্নময়। শেষ পর্যন্ত আমার ঘুম যখন ভাঙল, আমি নিজেকে একটি পিচ্ছিল নরকীয় কালো কাদার বিশাল বিস্তারের মধ্যে অর্ধেক ডুবে থাকতে দেখলাম। যতদূর চোখ যায় শুধু দেখি চারিদিকে বিস্তৃত রয়েছে এই অস্বস্তিকর পরিবেশ। আর ঠিক তখনই চোখে পড়ে আমার সেই সমুদ্রগামী নৌকাটিও আটকে পড়েছে। যদিও কেউ সহজেই কল্পনা করতে পারেন যে আমার প্রথম অনুভূতি হওয়া উচিত ছিল সেই অভাবনীয় এবং অপ্রত্যাশিত দৃশ্যপট পরিবর্তনের বিস্ময়, কিন্তু বাস্তবে আমি বিস্মিত হওয়ার চেয়েও অনেক বেশি আতঙ্কিত হয়েছিলাম। কারণ বাতাসে এবং পচা মাটিতে এমন এক অশুভ অনুভূতি ছিল যা আমাকে হাড়ের ভেতর পর্যন্ত হিমশীতল করে দিয়েছিল। সেই অঞ্চলটি পচা মাছের দেহাবশেষ এবং আরো অনেক কিছু অবর্ণনীয় জিনিসের গন্ধে বিষাক্ত হয়ে উঠেছিল, যা আমি সেই অন্তহীন সমভূমির নোংরা কাদা থেকে বেরিয়ে থাকতে দেখেছিলাম। সম্ভবত নিছক শব্দ দিয়ে আমি সেই অবর্ণনীয় বিভৎসতা প্রকাশ করার আশা করতে পারি না, যা পরম নীরবতা এবং অনুর্বর বিশালতার মধ্যে বিরাজ করতে পারে। সেখানে শোনার মতো কিছুই ছিল না, এবং দৃষ্টিসীমার মধ্যে কালো কাদার এক বিশাল বিস্তার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মেঘহীন আকাশে সূর্যের প্রখর কিরণের আলো আমার চোখকে ধারিয়ে তুলেছিল, আর মনে হচ্ছিল আমার পায়ের নিচে থাকা কালো কাদা প্রতিফলন ঘটাচ্ছে চারিদিকে। এমন অবস্থায় আটকে পড়ে থাকা নৌকাটির ভেতরে যখন হামাগুড়ি দিয়ে ঢুকলাম, বুঝতে পারলাম এই পরিস্থিতিতে আমার অবস্থান একটি তত্ত্বই ব্যাখ্যা করতে পারে। কোনো অভূতপূর্ব আগ্নেয়গিরির বিপর্যয়ের মাধ্যমে সমুদ্রতলের একটি অংশ অবশ্যই পৃষ্ঠে নিক্ষিপ্ত হয়েছে, যা এমন অঞ্চলগুলিকে উন্মোচিত করেছে যা অগণিত লক্ষ লক্ষ বছর ধরে অগাধ জলরাশির গভীরে লুকিয়েছিল। আমার নিচে জেগে ওঠা নতুন ভূমির বিস্তৃতি এতটাই বিশাল ছিল যে আমি উত্তাল সমুদ্রের ক্ষীণতম শব্দ শনাক্ত করতে পারিনি। আমি যতই কান পেতে শোনার চেষ্টা করি না কেন, এমনকি মৃত জিনিসগুলোকে শিকার করার মতো কোনো সামুদ্রিক পাখিও সেখানে ছিল না। কয়েক ঘন্টা ধরে আমি নৌকায় বসে গভীর চিন্তায় মগ্ন ছিলাম, এবং মগ্নভ্রষ্ট হওয়ায় লক্ষ্য করলাম আকাশপথে সূর্য এগিয়ে যাওয়ার সাথে সাথে নৌকাটি কাত হয়ে একপাশে হেলে সামান্য ছায়া খেলছিল। বেলা বাড়ার সাথে সাথে মাটি তার আঠালো ভাব কিছুটা হারালো, এবং মনে হলো অল্প সময়ের মধ্যেই ভ্রমণের উপযোগী যথেষ্ট মাটি শুকিয়ে যাবে। সে রাতে আমি খুব সামান্যই ঘুমিয়েছি। পরের দিন আমি নিজের জন্য খাবার ও জল নিয়ে একটি ব্যাগ তৈরি করলাম, যাতে সমুদ্রের সন্ধানে এবং সম্ভাব্য উদ্ধারের আশায় স্থলপথে যাত্রা শুরু করতে পারি। তৃতীয় দিন সকালে আমি দেখলাম যে মাটি হাঁটার মতো যথেষ্ট শুকিয়ে গেছে। মাছের গন্ধ পাগল করে দেওয়ার মতো ছিল, কিন্তু আমি আরো গুরুতর বিষয় নিয়ে চিন্তিত থাকায়
এই সামান্য অসুবিধাটুকু গায়ে মাখলাম না। আমি এক অজানা লক্ষ্যের দিকে সাহসের সাথে পা বাড়ালাম। সারাটা দিন আমি অবিরাম পশ্চিম দিকে অগ্রসর হলাম। দিগন্তের এক দূরবর্তী ঢিবি লক্ষ্য করে আমি এগোচ্ছিলাম। চাই ধু ধু মরুভূমিতে অন্য যে কোনো উচ্চতার চেয়ে বেশি উঁচু ছিল। সে রাতে আমি ক্যাম্প করলাম এবং পরের দিনও সেই ঢিবির দিকে যাত্রা অব্যাহত রাখলাম। যদিও মনে হচ্ছিল প্রথম দেখার পর থেকে আমি সেই বস্তুটির খুব একটা কাছে পৌঁছতে পারিনি। চতুর্থ দিন সন্ধ্যায় আমি সেই ঢিবির পাদদেশে পৌঁছলাম, যা দূর থেকে যতটা মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি উঁচু ছিল। একটি মধ্যবর্তী উপত্যকা একে সাধারণ সমতল থেকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিল, আর আরোহণ করার মতো শক্তি আমার অবশিষ্ট ছিল না। আমি জানি না কেন সেই রাতে আমার স্বপ্নগুলো এত অদ্ভুত ছিল। কিবস অর্থাৎ ফ্যাকাশে এবং অদ্ভুতভাবে উজ্জ্বল চাঁদ। সেদিন আমি জেগে উঠেছিলাম এই চাঁদ পূর্ব দিকে সমভূমির অনেক উপরে ওঠার আগেই। এরপর আর ঘুমানোর অবকাশ পাইনি, শুধুমাত্র ভয়ে ঘামছিলাম। কারণ এর আগে আমি যে ধরনের স্বপ্ন দেখেছিলাম তা পুনরায় সহ্য করা আমার পক্ষে খুব যন্ত্রণাকর ও অসম্ভব ছিল। অবশেষে বুঝতে পারলাম দিনের বেলা ভ্রমণ করা কতটা বোকামির কাজ হয়েছে। দাহ্য সূর্যের তীব্র প্রখরতা ছাড়া আমার যাত্রা হয়তো কম কষ্টসাধ্য হতো। প্রকৃতপক্ষে আমি এখন পাহাড়ের সেই চূড়ায় ওঠার সামর্থ্য বোধ করছিলাম, যা সূর্যাস্তের সময় আমাকে পিছিয়ে দিয়েছিল। এরপর আমি আমার ব্যাগটা তুলে নিয়ে পাহাড়ের চূড়ার দিকে যাত্রা করলাম। আমি আগেই বলেছিলাম যে সেই তরঙ্গায়িত সমভূমির অবিরাম একঘেয়েমি আমার কাছে এক অস্পষ্ট আতঙ্কের উৎস ছিল। কিন্তু আমার মনে হয় সেই আতঙ্ক আরো বেড়ে গিয়েছিল যখন আমি পাহাড়ের চূড়ায় পৌঁছলাম এবং অন্য পাশে তাকিয়ে এক অপরিমেয় গর্ত বা গিরিখাত দেখতে পেলাম, যার কৃষ্ণবর্ণ গভীরতায় চাঁদের আলো তখন পৌঁছতে পারেনি। আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, এক অতল বিশৃঙ্খল চিরন্তন অন্ধকারের কিনারা দিয়ে উকি দিচ্ছি। আমার ভয়ার্ত মনের মধ্যে প্যারাডাইস লস্ট এবং অন্ধকারের সেই অগঠিত রাজ্যের মধ্য দিয়ে শয়তানের সেই বিভৎস চড়াই উৎরাইয়ের অদ্ভুত স্মৃতিগুলো ভেসে আসছিল। চাঁদ আকাশে আরো উপরে ওঠার সাথে সাথে আমি দেখতে পেলাম যে উপত্যকার ঢালগুলো আমার ভাবনার মতো অতটা খাড়া ছিল না। পাথুরে খাঁজগুলো নামার জন্য বেশ সুবিধাজনক ধাপ তৈরি করে দিয়েছিল। কয়েকশো ফুট নামার পর ঢালটি বেশ সমতল হয়ে এলো। এক অজানা আবেগের বশবর্তী হয়ে আমি অতি কষ্টে পাথরের খাঁজ পেয়ে নিচে নেমে এলাম এবং নিচের ঢালুর জায়গায় দাঁড়ালাম। আমি অপলক দৃষ্টিতে অন্ধকার গহ্বরের দিকে তাকিয়ে রইলাম, যেখানে চাঁদের আলো তখনও পৌঁছাতে পারেনি। হঠাৎ করেই আমার দৃষ্টি আটকে গেল উল্টো দিকের ঢালে থাকা বিশাল এবং অদ্ভুত এক বস্তুর ওপর। আমার থেকে প্রায় 100 গজ সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা বস্তুটির ওপর নবাগত চাঁদের রশ্মি পড়ায় সেটি ধবধবে সাদা দেখাচ্ছিল। প্রথমে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে এটি হয়তো
কেবল বিশাল আকার কোনো পাথরের টুকরো। কিন্তু পরক্ষণেই আমার মনে এক স্পষ্ট ধারণা জন্মালো, যে এর গড়ন এবং অবস্থান মোটেও প্রকৃতির সৃষ্টি নয়। আরো কাছ থেকে খুঁটিয়ে দেখতে গিয়ে আমার মধ্যে এক অবর্ণনীয় অনুভূতি দানা বাঁধল। বস্তুটির বিশাল আয়তন এবং সমুদ্রতলের এই গভীর অতল গহ্বরে, যেখানে পৃথিবী যখন নবীন ছিল তখন থেকেই এটি পড়ে আছে, এর অবস্থান সত্ত্বেও আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে এটি একটি সুগঠিত মনোলিথ বা এক শিলাস্তম্ভ। এই দানবীয় কাঠামোর সূক্ষ্ম কাজ এবং আকার দেখে বোঝা যাচ্ছিল যে এর পেছনে কোনো জীবন্ত এবং চিন্তাশীল প্রাণীর শ্রম ও উপাসনা জড়িয়ে আছে। যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করাতে পারলাম না। এই অবিস্মরণীয় বিষয় আমাকে সাথে সাথে হতভম্ব ও ভীত করে তুলেছিল। তৎক্ষণাৎ বৈজ্ঞানিক অথবা প্রত্নতাত্ত্বিকের মতো উত্তেজিত হয়ে পড়লাম। আসলে বস্তুটি কি তা জানার জন্য মন ব্যাকুল ও চঞ্চল হয়ে উঠল। আরো একবার আমার চারপাশ নিবিড়ভাবে পরীক্ষা করে দেখলাম। চাঁদ তখন প্রায় মধ্য গগনে, যার অদ্ভুত ও উজ্জ্বল আলো গিরিখাতের খাড়া পাহাড়গুলোর উপর পড়ছে। সে আলোয় দেখা যাচ্ছে সামনে রয়েছে এক বিস্তর জলাভূমি, যার দুদিকে প্রান্ত ক্রমশ হারিয়ে গিয়েছে অন্ধকারের দিকে। আমি যখন সেই ঢালুর জায়গায় দাঁড়িয়েছিলাম, সমুদ্রের ঢেউয়ের মৃদু তরঙ্গ আমার পাকে স্পর্শ করে আবার তার যথাস্থানে ফিরে যাচ্ছিল। খাদের ওপারে ক্ষুদ্র ঢেউগুলো সেই বিশাল এক শিলাস্তম্ভের পাদদেশ ধুয়ে দিচ্ছিল, যার দরুন আমার নজরে পড়ল সেই শিলার স্তম্ভের পাদদেশে খোদাই করা লিপি এবং স্থূল ভাস্কর্য। লিখন শৈলীটি ছিল এক অজানা চিত্রলিপি বা হাইরোগ্লিফিকের পদ্ধতিতে লেখা। শিলালেখের এই অদ্ভুত দর্শন আমি আগে কখনো দেখিনি কিংবা বইতেও পড়িনি। এর অধিকাংশই ছিল প্রচলিত জলজ প্রতীক, যেমন মাছ, ইল, অক্টোপাস, ক্রাস্টেশিয়ান, তিমি এবং এই জাতীয় আরো অনেক কিছু। বেশ কিছু চিহ্ন স্পষ্টতই এমন কিছু সামুদ্রিক প্রাণীকে বোঝাচ্ছিল যা আধুনিক বিশ্বের কাছে অজানা। কিন্তু সমুদ্রের তলদেশ থেকে জেগে ওঠা সেই সমভূমিতে আমি তাদের পচনশীল দেহাবশেষ দেখেছিলাম। জলের এপার থেকে সেই প্রকাণ্ড ভাস্কর্যগুলো অনায়াসে দেখা যাচ্ছিল। এই খোদাই কর্মের কাজ আমাকে ক্রমাগত মন্ত্রমুগ্ধ করে তুলেছিল। তবে বলে রাখা ভালো, বাস রিলিফে গড়া এই বিশাল ভাস্কর্যগুলো স্বয়ং প্রখ্যাত ভাস্কর ডোরে পর্যন্ত দেখলেও ঈর্ষায় জ্বলতেন। যেন মনে হচ্ছিল মূর্তিগুলো বোধহয় কোনো মানুষের অথবা মানুষের আদলে করা কোনো সামুদ্রিক জীবের, যা কারো কল্পনাতেও আসতে পারে না। বোধহয় কোনো সামুদ্রিক গুহার ভেতরে সেই প্রাণীগুলো খেলা করছে অথবা উপাসনা করছে কোনো জলমগ্ন শিলাস্তম্ভের। তাদের চেহারা এবং গঠন সম্পর্কে বিস্তারিত বলতে আমি সাহস পাচ্ছি না, কারণ সেই স্মৃতি মনে করলেই আমি জ্ঞান হারানোর মতো দুর্বল হয়ে পড়ি। ও বা বুলওয়ারের কল্পনাকেও হার মানায় এমন বিভৎস রূপ তাদের। হাত ও পায়ে লিপ্ত পদ, উচ্ছেদ চওড়া ও ফোলা ঠোঁট, কাচের মতো নিষ্প্রাণ ঠেলে আসা চোখ এবং অন্যান্য অরুচিকর বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বাহ্যিক অবয়বে তারা ছিল একদম মানুষের মতো। অদ্ভুতভাবে দেখা যাচ্ছিল কারুকার্যগুলোতে তাদের পটভূমির তুলনায় আকারের কোনো সামঞ্জস্য ছিল না। তবে একটা ভাস্কর্যের উপর
লক্ষ্য স্থির হতেই মনে হলো একটি জীব সে নিজের চেয়ে বড় একটি তিমিকে হত্যা করেছে। আমি আগেই বলেছি, তাদের কিম্ভূত হিমাকার রূপ আর অদ্ভুত বিশালাকার গঠন আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম এগুলো হয়তো কোনো আদিম মৎস্যজীবী বা সামুদ্রিক গোষ্ঠীর কাল্পনিক দেবতা, এমন কোনো গোষ্ঠী যাদের শেষ বংশধর হয়তো পেলডাউন বা নিয়ানডার্থাল মানুষের প্রথম পূর্বপুরুষ জন্মানোর বহু যুগ আগে বিলীন হয়ে গেছে। দুঃসাহসী নৃবিজ্ঞানীদের কল্পনার অতীত এমন এক সুদূর অতীতের আকস্মিক ঝলক দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলাম। আর সামনে শান্ত জলরাশির উপর চাঁদের অদ্ভুত প্রতিফলন দেখে কোনো এক গভীর চিন্তায় নিমজ্জিত হলাম, যার কোনো অবকাশ নেই। এমন সময় সারা শরীরে যেন শীতল বাতাস বয়ে গেল, কারণ মুহূর্তের মধ্যেই আমি যা দেখলাম তা সাধারণত মানুষের ক্ষেত্রে ভয়ের চেয়ে আতঙ্কের সৃষ্টি হওয়ারই কারণ। এবার বলি আসল কথা, যে আমি কি দেখলাম। সেই ঘন কালো অন্ধকার জলরাশির ওপরের বস্তুটি যেন নড়ে উঠল। বিশাল পলিফেমাসের ন্যায় এবং বিভৎস দুঃস্বপ্নের এক প্রকাণ্ড দানবের মতো সেটা তীব্র বেগে ধাবিত হলো সেই অখণ্ড প্রস্তর স্তম্ভটির দিকে। সেটির চারপাশে সে জড়িয়ে ধরল তার বিশাল আশযুক্ত বাহুগুলো, আর ঠিক সেই মুহূর্তেই সে অবনত করল তার কুৎসিত মস্তক এবং নির্গত করল বিশেষ ছান্দিক ধ্বনি। আমার মনে হয় তখন আমি বুঝি পাগল হয়ে গিয়েছিলাম। সেই পরিস্থিতিতে নিজেকে ঠিক সামলাতে পারছিলাম না, তবুও খুব সামান্য মনে পড়ছে ঢাল ও খাড়া পাহাড় বেয়ে আমার সেই উন্মত্ত আরোহণ এবং আটকে পড়া নৌকাটির পানে আমার সেই প্রলাপগ্রস্ত প্রত্যাবর্তন। তবে এ কথা অস্বস্তিকর করব না যে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি অনেক গান গেয়েছিলাম, আর যখন গান গাইতে পারছিলাম না তখন প্রচুর হেসেছিলাম। নৌকার পিছনের কিছুকাল ধরে এক প্রচণ্ড ঝড়ের অস্পষ্ট স্মৃতি আমার মনে আছে। অন্তত এটুকু আমি নিশ্চিতভাবে জানি যে বজ্রের গর্জনের পাশাপাশি প্রকৃতির এমন সব ধ্বনি শুনেছিলাম যা সে কেবল তার চরমতম রুদ্রমূর্তিতেই উচ্চারণ করে থাকে। যখন আমি অন্ধকার বা আচ্ছন্ন ভাব থেকে বেরিয়ে এলাম, তখন আমি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে। আমাকে সেখানে নিয়ে এসেছিলেন এক মার্কিন জাহাজের ক্যাপ্টেন, যিনি মাঝ সমুদ্রে আমার নৌকাটি উদ্ধার করেছিলেন। প্রলাপের ঘোরে আমি অনেক কিছুই বলেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে আমার কথাগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। প্রশান্ত মহাসাগরে ভূমির কোনো আকস্মিক উত্থানের কথা উদ্ধারকারীরা কিছুই জানতেন না, আর আমিও এমন কিছু নিয়ে জেদ করিনি যা তারা বিশ্বাস করবেন না বলেই আমি জানতাম। একবার আমি একজন প্রখ্যাত নৃবিজ্ঞানীর খোঁজ করেছিলাম এবং ডেগন নামক মৎস্য দেবতার প্রাচীন ফিলিস্তিনি উপকথা নিয়ে অদ্ভুত সব প্রশ্ন করে তাকে আমোদিত করেছিলাম, কিন্তু শীঘ্রই বুঝতে পারলাম যে তিনি অত্যন্ত সেকেলে চিন্তাধারার মানুষ। তাই আমি আমার অনুসন্ধান আর বাড়াইনি। নিশীথ রাতে এই অন্ধকার হয়তো আমাকে আর বেঁচে থাকতে দেবে না, কারণ রাত হলেই, বিশেষ করে চাঁদ যখন ক্ষীয়মান
ও পুজো আকার ধারণ করে, তখনই আমি সেই বস্তুটি দেখতে পাই। মরফিনের সাহায্যে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু সেই মাদক কেবল আমায় সাময়িক উপশম দিয়েছিল এবং এক আশাহীন দাসে পরিণত করে আমাকে তার কবজায় ধীরে ধীরে টেনে নিয়েছিল। তাই এখন আমি সবকিছু শেষ করে দিতে চলেছি, তথ্যের খাতিরে অথবা যুক্তির খাতিরে আমি এর একটি পূর্ণাঙ্গ বিবরণ লিখে রেখে যাচ্ছি। হতে পারে এ সমস্তই ছিল নিছক এক অলীক কল্পনা, অথবা জার্মান রণতরী থেকে পলায়নের পর প্রখর রোদে খোলা নৌকায় পড়ে থাকা অবস্থায় জ্বরের ঘুরে দেখা এক অদ্ভুত মতিভ্রম। আমি নিজেকে এই প্রশ্ন করি, কিন্তু তার প্রতি উত্তরে সর্বদা আমার চোখের সামনে ভেসে ওঠে এক বীভৎস প্রাণবন্ত দৃশ্য। গভীর সমুদ্রের কথা ভাবলেই আমি শিউরে উঠি, সেই নামহীন বস্তুগুলোর কথা ভেবে যারা হয়তো এই মুহূর্তেও সমুদ্রের কর্দমাক্ত তলদেশে কিলবিল করছে আর দাপাদাপি করছে, উপাসনা করছে তাদের প্রাচীন পাথুরে মূর্তিকে এবং জলসিক্ত গ্রানাইট পাথরের ডুবো স্তম্ভের গায়ে খোদাই করছে নিজেদেরই জঘন্য সব প্রতিচ্ছবি। আমি সেই দিনের স্বপ্ন দেখি যখন তারা ঢেউয়ের বুক চিরে উপরে উঠে আসবে, তাদের দুর্গন্ধযুক্ত নখর দিয়ে টেনে নিচে নিয়ে যাবে যুদ্ধক্লান্ত তুচ্ছ মানব জাতির অবশিষ্টাংশকে। এমন একদিনের স্বপ্ন যখন স্থলভাগ তলিয়ে যাবে অতলে এবং এক মহাপ্রলয়ের মাঝে অন্ধকার সমুদ্রতল জেগে উঠবে উপরে। সব শেষ হয়ে আসছে, দরজায় একটা শব্দ শুনতে পাচ্ছি। যেন প্রকাণ্ড পিচ্ছিল কোনো শরীর দরজার গায়ে আছড়ে পড়ছে। ওই বস্তুটি আর হয়তো আমাকে খুঁজে পাবে না। হে ঈশ্বর, এই মুহূর্তের মধ্যেই আমি জানালা দিয়ে লাফিয়ে পড়ব। আজকের মতো গল্প তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো এক গল্প নিয়ে। আমাদের গল্পগুলি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশিয়াস।